ইকোনমির প্রথম লেকচারে আছে একদম ওয়ার্ল্ড পার্সপেক্টিভে তোমার কিছু ইনফরমেশন দেওয়া আছে 6 এবং 7-এ দেখবে বাংলাদেশ নিয়ে আছে। এটার একটা বড় অংশই আমি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো নেওয়া ছিল, বাংলাদেশের যে ইকোনমি রিলেটেড ডেটা গুলো। তো সেখান থেকে আমি বলি, আমার পরামর্শ হচ্ছে তোমরা যদি আরো আপডেটেড ডাটা দিতে পারো তাহলে খুব ভালো। যদি মনে করো যে না স্যার আরো আছে, আমরা ম্যানেজ করতে পারবো, এবং আমি সেটাই চাই। ইনফ্যাক্ট আমি একটা প্রশ্ন ঘুরে ফিরে দিই ব্লু ইকোনমি থেকে, সেটা হচ্ছে ব্লু ইকোনমি কি? ব্লু রিসোর্সের পোটেনশিয়াল ফর দি ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, এরকম আর কি। অর্থাৎ তুমি ব্লু রিসোর্স ব্যবহার করে হাউ ক্যান ইউ ইউজ ব্লু রিসোর্সেস and their potentials more effectively? That is the fundamental question. তো কিভাবে এটা করা যায়? তো এই দরজাটা একটা তাহলে করেছে, তাহলে হচ্ছে আমার প্রশ্ন তো বুঝছো তাই না? তাহলে আমরা একটু আগাইলে বুঝবা। তার আগে আরেকটু সংক্ষেপে বলি, let me explain it more clearly. That is, you have to compare the existing scenario of Bangladesh in terms of blue resources. For example, the electricity generation in Bangladesh, in coastal Bangladesh. For example, wind power. আমরা জানি, we all know about wind power, wind electricity. The windmill ব্যবহার করে বাংলাদেশে how many units are being generated? কতটুকু প্রতিনিয়ত বাংলাদেশে এখন জেনারেশন হচ্ছে কোস্টাল ইলেকট্রিসিটি। এন্ড এই বাংলাদেশের এটাকে আমরা উইল কম্পেয়ার ইট টু দি হোল ওয়ার্ল্ড। আমরা পৃথিবীর সাথে এটা কম্পেয়ার করব, যা পৃথিবীর অন্যান্য কোস্টাল কান্ট্রি গুলো তারা কিভাবে তাদের উইন্ড এনার্জি কি তারা জেনারেট করতে পারতেছে। তাহলে আমরা কিন্তু সেখান থেকে বাংলাদেশের পোটেনশিয়ালকে আমরা উল্লেখ করতে পারি, তাই না? ফর এক্সাম্পল তুমি বলতে পারো স্যার, লেটস সে বাংলাদেশ have been generating, for example, say 20 kilowatt electric power over the last few years. মনে করো পার ইয়ার এটা জেনারেট করতেছে। তুমি দেখলা যে সেখানে আমাদের কোস্টাল কান্ট্রি ফ্রান্স, সে হয়তো উইন্ড এনার্জি ব্যবহার করে অনেক বেশি ইলেকট্রিসিটি তারা সেটার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এই যে শিফটটা, আমরা এখান থেকে এখানে শিফট করতে পারি, আমাদের এই পোটেনশিয়াল আছে। আমাদের এত কোস্টাল এরিয়া, আমরা জানি কোস্ট লাইন আমাদের অনেক বড়, 700 কিলোমিটারের উপরে আমরা জানি আমাদের কোস্ট লাইন, মানে যেটাকে বেজ লাইন বলি আমরা, অনেক বড়। তো এই যে এত বড় বেজ লাইন, এত কোস্টাল এরিয়া, সেখানে এত বাতাস, এত উইন্ড এনার্জি, তো আমরা সেটাকে কিন্তু এইভাবে পোটেনশিয়ালটাকে এইভাবে উল্লেখ করা। তো মাছের ক্ষেত্রে বলতে পারো, ফিশারিজ এর ক্ষেত্রে সে আমাদের অ্যানুয়াল ফিশ প্রোডাকশন ইজ এত, এন্ড আমাদের অ্যানুয়াল ফিশ প্রোডাকশন যদি এত হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের মতো অ্যানাদার ডেভেলপিং কান্ট্রি কি পরিমাণে তারা পার ক্যাপিটা প্রোডাকশন করতেছে। তাহলে আমাদের অবস্থান কোথায় কোথায় সমস্যা, আমাদের কার্গো ভেসেল গুলো, শিপিং যে ভেসেল গুলো আছে সেখানে কি সমস্যা আছে কিনা, সংখ্যায় সমস্যা আছে কিনা, টেকনোলজিতে সমস্যা আছে কিনা, অল দ্যাট স্টাফ আমরা এখানে মেনশন করতে পারি while answering this fundamental question. আমাদের potentials of blue economy, right? তো এটা কিন্তু আমরা করতে পারি। এখন আমরা একটু দেখি যে মেরিন রিসোর্সেস যেটা, সেটা নিয়ে শুরু করি। তো সমুদ্র সম্পদ, মেরিন রিসোর্সেস, and they encompass all types of resources including firstly that comes to our mind, it is water, salt water. দেখো আমাদের কিন্তু পানি itself a fundamental and great resource. আমরা জানি যে আমাদের salty water, তাই না, আমাদের ওশান সারফেসে salty water is around 97% or even more. তো এই যে হিউজ vast quantity of sea water, although salty, but they can be a potential source of fresh water, right? আমরা যদি salt water কে, if we can convert them or into fresh water through some technologies, then they can be huge resources. কারণ আমাদের তো fresh water very limited, very scarce. এবং তোমরা জানো কি না, এই যে AI
যে আমাদের জানি যে এআই যে ডাটা সেন্টার গুলো আছে কিংবা এআই যে ইঞ্জিন গুলো, এগুলোর কিন্তু প্রচুর লাগে, তোমার পানি লাগে মেইনটেনেন্সের জন্য। এটা কিন্তু একটা বিশাল মানে পানির উপরে ধাক্কা চলে আসবে। হ্যাঁ, তোমরা দেখবা এই ডাটা সেন্টার গুলো এখন বাইরের দেশগুলো ডাটা সেন্টার গুলো কিন্তু ওদের দেশে করে না, উন্নত দেশ অনেকে ডাটা সেন্টার গুলো কিন্তু কেউ এই যে ইন্ডিয়ায় করতেছে, কেউ হয়তো মধ্যপ্রাচ্যের কোনো দেশে করতেছে, মানে অন্য জায়গায়। মানে এই যে পানির এই যে তুমি কিভাবে সাপ্লাই দিবা, ওইখানে একটা সমস্যা কিন্তু আছে। তো আমরা যদি একটু দেখি সবগুলো আমরা ডিটেলসে দেখবো, যেমন এভাপোরেটিভ সোর্স একটা লবণ আমরা জানি সম্পদ, then biological diversity is another dimension, and fish and seafood supplies, then comes oil, petroleum and gas, minerals, sand and gravel, renewable energy resources, tourism potential, and unique ecosystems like corals. এই সমুদ্রের দিকে তাকাইলে আমরা যদি লুক করি, সমুদ্রের দিকে যদি লুক অ্যারাউন্ড আমরা যদি দেখি, আমাদের কিন্তু এই সম্পদগুলো চোখে আসে, তাই না? এর পাশাপাশি আমাদের আরো আছে। তুমি বলতে পারো যে স্যার এখানে তো আমাদের ট্রান্সপোর্টেশনের কথা তো এভাবে নাই। ট্রান্সপোর্টেশন তো ব্যাপক, তাই না? আমাদের তো সি রুটে সিবর্ন যে ট্রান্সপোর্টেশন আমরা জানি, এসএল গুলো, ওইগুলোর তো অনেক পোটেনশিয়াল এখানে আছে, আছে আরো আছে। তো আমরা সবগুলো দেখবো। এখানে মোটামুটি ম্যারিন রিসোর্স নিয়ে আমরা যদি ব্রডলি 4টে ক্যাটাগরিতে এটাকে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফ্রেশ ওয়াটার রিসোর্সেস, ফার্স্ট ওয়ান, around 1.4 into 10 to the power 9 cubic kilometer water is there in the ocean. This is roughly 97.2% of total water resources. আবু গেটটা খোলাই থাক। এটাও পাওয়ার কনজিউমিং হতে পারে, রিভার্স অসমোসিস সেটা করতে গেলে আমার পাওয়ার লাগবে। হ্যাঁ, একটা কিছু তোমাকে তো ট্রেড অফ করতেই হবে। আলটিমেটলি আমাদের হয়তো এইদিকে উই হ্যাভ টু বলতে রাইট যে আমাদের ফ্রেশ ওয়াটার কিভাবে পাবো তা না। আমরা জানি যে ফ্রেশ ওয়াটার অনেক কম, আমাদের এটা রিপ্লেনিশ হতো, তুমি যে ব্যবহার করতেছো এরকম যদি হয় আপনার বাড়ি ও দোকানের আঙিনা পরিচ্ছন্ন রাখা আপনার নৈতিক দায়িত্ব। বর্তমানে বর্ষাকাল হওয়ায় ফুলের টব, ছাদে এবং নির্মাণাধীন বাড়িতে যেমন একটা আছে ইউনিট আছে কস্ট পার 1000, এটা তো চিন্তা করতে হবে তাহলে বিভিন্ন পার্সেন্টেজ অফ সল্ট ইন সি ওয়াটার সার্চ করে দেখতেছি। হ্যাঁ, 3.5%, ঠিকই বলছি, 3.5%, অথবা আমরা যদি এভাবে চিন্তা করি ইন গ্রাম, 35 গ্রামস অফ সল্ট আমরা যদি এভাপোরেশন করি সেই ওয়াটার থেকে আমরা রাখবো এরকম পাই। ওই যে আমরা বলি না 35,000 ppm, 35,000 ppm হচ্ছে আমাদের যেটাকে বলে হচ্ছে ইয়েটা কি বলে ব্রাইন বলে সল্ট ওয়াটারের কনসেন্ট্রেশন ব্রাইন, কারণ 35,000 ppm হলে সেটাকে আমরা বলি 35,000 ppm বা 3.5%, এটা আমরা আগে বুঝি। তাহলে সেটাকে আমরা বলি ব্রাইন, এবং সেই সল্ট ওয়াটার যেটা সমুদ্রের পানি সেটাকে তো ব্রাইন বলি রাফলি। তাহলে এরকম এটা চেঞ্জ হতে পারে, মোটামুটি এরকম ধরে।
তাহলে যে মিনারেল ডিজলভ ইন সি ওয়াটার, দেন আমাদের সারফেস ডিপোজিটস আছে, আমাদের আমরা জানি কন্টিনেন্টাল শেলফ স্লোপে সেখানে কিন্তু বালু ইটসেলফ, বালুতেও তো থাকে অনেক মিনারেল লাগে বালুতে, তাহলে সেখানে তো পাবো সারফেস ডিপোজিট। তাছাড়া সাবসারফেসে তো আমরা তেল গ্যাস পাবো সেখানে, মাটি খুঁড়ে গেলে। তাহলে এই যে বিভিন্ন রকমের মিনারেলস, তাছাড়া বিভিন্ন মেটাল অক্সাইড, সালফাইড, বিভিন্ন পাইতে পারো। সালফার তো পাওয়া যায় বিশেষ করে ওই যে আমি বলি ভলকানিক এরাপশন তো একটা বিশাল ব্যাপার, তাই না? ভলকানিক এরাপশন তো লার্জ স্কেলে হয়, হ্যাপেন ইন লার্জ স্কেল। অন দ্য আদার হ্যান্ড কিছু স্পিন হইতে পারে, কিছু এমন হইতে পারে যে আমরা যেটাকে বলি ব্ল্যাক স্মোকারস, ইনফ্যাক্ট যে কালো ধোঁয়া, কালো ধোঁয়াটা হচ্ছে তোমার সালফারের যে ধোঁয়াটা, কালো ধোঁয়াটা সালফারের ধোঁয়া। এটা যদি সারফেসে যদি কোনো ক্র্যাক থাকে, মাইনর কোনো ক্র্যাক বা কোনো আমি যেটাকে বলবো যে কোনো ফল্ট থাকে ছোট্ট, যে হয়তো ভলকানিক এরাপশন বড় মাত্রায় হইতে পারতেছে না, হয়তো বা আগে হচ্ছিল, ভলকানিক এরাপশন হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, এখন হয়তো ধরো আমরা ছিদ্রটাকে কেমন চিন্তা করো, ধরো একটা আঙ্গুলের মতো, মানে ছোট্ট একটা ছিদ্র দিয়ে দেখা যায় কি সমুদ্রের নিচে অনেক সময় কালো ধোঁয়া, ব্ল্যাক স্মোকার বলে আমরা এটাকে, সেখানে প্রচুর পরিমাণে সালফার থাকে, হিউজ কোয়ান্টিটি অফ সালফার, এই পার্সেন্টেজ আমরা যদি চিন্তা করি ওই ব্ল্যাক স্মোকারে থাকতো সেখানে, এবং সালফারের সাথে যেহেতু মেটাল আছে, টুগেদার তারা মেটাল সালফাইড ফর্ম করতে পারে, তাই না? তো এটা একটা আছে। তারপরে আমরা যেমন দেখতেছি আকরিকের প্রসেসিং, নাম্বার 3 ক্যাটাগরি ইজ এনার্জি রিসোর্সেস। আমরা জানি সমুদ্রের পানিতে মিউটেরিয়াম raw material production processes, and we can found deuterium in huge quantity, and there are around 25 trillion tons of deuterium thought to be dissolved in seawater. So সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এটাকে ব্যবহার করতে পারলে ছাত্র আবাসিক এলাকার সেখান থেকে ব্যবহার করতে পারলে প্রত্যেক রাস্তার দুপাশ দেন আমাদের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আমরা তো মোটামুটি জানি যে আপনার বাড়ি, জোয়ার ভাটার শক্তি ব্যবহার করে ফ্ল্যাট, ব্যবহার দোকানের রান্না পরিচ্ছন্ন রাখা এখন বিভিন্ন রকম আপনার নৈতিক দায়িত্ব। উইন্ড এনার্জি বলছি, বর্তমানে উইন্ড এনার্জি। বর্ষাকাল হওয়ায় এমনও চিন্তা করতে পারি যে কোস্টাল এরিয়া তো ওপেন থাকে, ওপেন সারফেসে সোলার ইনস্টলমেন্ট করতে পারি, সোলার যে পাওয়ার প্ল্যান্ট সেটাকে তারা সোলার আসতেছে, জোয়ার ভাটার শক্তি আসতেছে, ইভেন তাপমাত্রার যে গ্রেডিয়েন্ট এইটা ব্যবহার করেও, আমি এক্সাক্ট মেকানিজম জানি না, কিন্তু ব্যবহার করেও বিদ্যুৎ তৈরি করে। দিনের বেলায় উষ্ণ হচ্ছে সারফেসের তাপমাত্রা কোস্টাল রিজিয়ন সি ওয়াটারে, কিন্তু রাতের বেলায় হয়তো সেটা আবার এমন হইতে পারে যে রাতের বেলায় ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে কুলিং, ওই যে ইয়েটা, এই দুইটা মিলে কিন্তু হচ্ছে তোমার এমন হতে পারে যে এই দুইটা মিলে এই দুইটা গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারো টু প্রডিউস ইলেকট্রিসিটি। এবং এছাড়া বিশ্বের যে আমি যা ফ্রান্সের উদাহরণ দিয়েছিলাম, এরকম কিছু কোস্টাল কান্ট্রি তারা এগুলো করতেছে। এবং তোমরা আরো জানো কিনা যে এর পাশাপাশি লবণাক্ততার যে গ্রেডিয়েন্ট আছে, কম লবণ পানি, এটা ব্যবহার করেও তারা জেনারেট ইলেকট্রিসিটি কোস্টাল রিজন। তো আমরা এরকম অলরেডি হচ্ছে। আমাদের দেশে তুমি চিন্তা করো, আমাদের দেশে বায়ুবল আছে, উইন্ড এনার্জি, সেটাও খুব কম। অনেক আগে দেখছিলাম যে খুব অল্প, খুব অল্প পরিমাণে নোয়াখালীর ওইদিকে দেখছিলাম না কোথায় দেখছিলাম, যেমন উইন্ড 60 মেগাওয়াটের মতো। এখন যেটা দেখা যাচ্ছে কক্সবাজার উইন্ড পাওয়ার প্ল্যান্ট ইন পুরুষকুল নাকি একটা লিখছে,
এই জায়গায় কক্সবাজারে। এক সময় এই যে ফেনীর দিকে একটা স্মল প্রজেক্ট ছিল 2005 সালে, তারপরে কুতুবদিয়াতে 1 মেগাওয়াট 8 সালের দিকে। কেমন আর এখন আমাদের হচ্ছে যে আরো অনেকগুলো পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার এখন হবে হয়তো ভবিষ্যতে, যেমন দেখা যাচ্ছে মাদার বাড়িতে, মংলাতে, সোনাগাজী, ফেনী, বিভিন্ন জায়গায় এখন কক্সবাজারে অলরেডি আছে। এক্সিকিউটিভ থেকে ওই তো কমপ্লেক্স মানে আমরা আগাচ্ছি, ওইদিকে আগাচ্ছি, এইগুলো থেকে মানে ইনফরমেশন গুলো কথা বলা। জন্মসার আসছে না মৃত্যুসার আসছে? টাইডাল এনার্জি, ওয়েভ এনার্জি, অফশোর উইন্ড কোন এনার্জি, ধরনের? যেটা বললাম জ্যামিতিক, এগুলোকে ব্যবহার করে যে ইউকে, ফ্রান্স, সাউথ কোরিয়া তারা টাইডাল এনার্জি ব্যবহার করতেছে জোয়ার ভাটা এটা। আমি জানতাই। আচ্ছা, যেটা আমাদের আরেকটা আর দেখি এগুলো ম্যারিন ফুড রিসোর্সেস। খাবারের তো আমরা জানি সি ফুড অনেকের মানুষের কাছে প্রিয়, হ্যাঁ, সি ফুডের উপকারিতা ওই যে আমরা জানি। ছোটদের গল্প বই যেটা অনেকে আসছে আবার এই বললাম যে ওয়েস্টার বলো, সেলস বলো, ক্লামস, এগুলো খেতে পছন্দ করে। কেউ করে না, কারোর কাছে ডেলিকেসি, কারোর কাছে হয়তো পছন্দ না হতে পারে। বাট ওভারঅল আমরা তো যখন ওটা আসছে? রিসোর্সের কথা চিন্তা করবো তখন তো আমাদের সারা পৃথিবীর মানুষ আর নিয়ে তোমার চিন্তা বাসায় কি করতে হবে। ওয়াইফাই আছে? যেটা ধরো তুমি খাও না সেটা আরেকজনের কাছে বিক্রি দিয়ে যদি লাভ করা যায় সকাল সমস্যা 9টা কি? ক্লাস আছে সকালে। সমস্যা তো নেই, মানে ইকোনমি তো চাঙ্গা হলো, তাই না? জানো না? এটা কিন্তু বেশ মজার। যেমন ধরো আমরা তো চিংড়ি রপ্তানি করি বাইরের দেশে, আমরা হোয়াইট গোল্ড বলি, তাই না, চিংড়িকে। এর পাশাপাশি কিন্তু এখন তোমরা জানো কিনা কুচাও কিন্তু রপ্তানি হয় বাংলাদেশ থেকে। কিউআর কোড ব্যবসা। বেশ ইন্টারেস্টিং। কুচা তো বাংলাদেশের ধরো যে যেহেতু আমাদের একটা মুসলিম কান্ট্রি, আমরা ধর্মীয়, আমাদের দেশে তো মানুষ এটা চলবে না, আর্থিকভাবে লাভবান হতে পারবে না চাষ করে, কিন্তু এটা রপ্তানি করে কিন্তু ইনকাম করা সম্ভব। কারণ এই যে কোরিয়ানরা বলো, চাইনিজরা বলো, এদের কাছে তো এটা ব্যাপক ডেলিগেসি, মিল্ক ফিশ আর কি, কুচা যেটাকে বলে। ওটাই আসলে দুই ইকোনমিক কনসেপ্টটা ব্যাখ্যা করো। এখানে একটু বলো, ভলান্টিয়ার করো। কে আছো? আমি আজকে আসলে নতুন ল্যাপটপে ভালো বুঝে উঠতে পারতেছি না, কোনটা এর আগে লিখছো? কেউ তো পায় না। নোট তো নাই, তুমি তো এখান থেকে লেখা, ওটা তো আমার পছন্দ না। তারপর এটার সাথে কি উক্তি টুক্তি অ্যাড করছো? করতে হবে। কে ভলান্টিয়ার করবে? গাইড থেকে একটা মাইশা বেশি বলো। করে দিবা, যেটা কোনটা লিখতে চাও বলো। কেন এটাতে রাজি মাইশা হচ্ছো? শুনতে পাচ্ছ? স্যার, শুনতে পাচ্ছি। মাইশা বলো তো, এই যে আমার মতে হ্যালো? তোমার এটা লেখা হচ্ছে হ্যাঁ মাইশা সামঞ্জস্য বলো। সমস্যা এই মুহূর্তে। স্যার, দুই শোনা ইকোনমি, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি বলো দুই ইকোনমি নিয়ে তোমার আইডিয়াটা বলো। স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তোমার দুই ইকোনমি নিয়ে তোমার আইডিয়াটা বলো, কোনো আইডিয়া আছে কিনা? ওই যে পিছনে হ্যালো? আচ্ছা, আর কেউ আছো? যে সবচেয়ে বেশি জন আসছে সবই আসছে। আর কে বলবে? মরিয়ম আছো? পড়া মরিয়ম? তোমার মুখে বলে দিচ্ছি। আর কিছু বলতে হবে না। তাহলে উদাহরণ, যেমন হিস্ট্রিতে এরকম কিছু হয়েছে, ধরো কেউ ভালো ছিল, সামঞ্জস্য করে খারাপ হয়ে গেছে, এরকম কোনো উদাহরণ তোমার জানা আছে কিনা? হিটলারের সময় যেমন হয়েছিল জি। খারাপ। ব্লু ইকোনমি হলো ওশেন এবং কোস্টাল রিসোর্সেসকে মানে এমনভাবে ইউজ করা, মানে সাস্টেনেবলি ইউজ করার মাধ্যমে আমরা যেন ইকোনমিক গ্রোথ অবটেইন করতে পারি, অ্যাট দ্য সেম টাইম ম্যারিন ইকোসিস্টেমকে প্রোটেক্ট করতে পারি। যেমন স্যার, যে রিনিউয়েবল এনার্জির কনসেপ্টটা আসবে, সাস্টেনেবল সি ফুডের কনসেপ্টটা আসবে, তারপর স্যার ইকোসিস্টেম, সরি, ইকো ট্যুরিজমের বিষয়টা আসবে। জি স্যার। আর কেউ?
চলছে, যদি অনেক পুরাতন কোনো ব্যাপার থাকতো টাইম, এটা কিন্তু আস্তে 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 সব জায়গায় ছড়ে। এখনো এটা যেটাকে বলে ফ্লোরিশিং পর্যায়ে আছে ইকোনমিক ব্যাপার। এটা তো আরো পুরাতন। আমি সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করছি। দেখো আমরা একসময় শুধু সম্পদের ব্যবহার জানি, রক্ষা করাটা হ্যাঁ অনেক 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 এসে হয়তো অনেক সিভিলাইজেশন হইতে পারে রক্ষা করাটা বিষয়, সেটা হয়তো আলাদাভাবে আসতে পারে। কিন্তু আমার হোলিস্টিক্যালি একটা যে কনসেপ্ট আছে আমাদের পৃথিবীকে রক্ষা করতে কোনোভাবে বা সমুদ্রের মতো একটা বড় হ্যাঁ যেটাকে আমরা বলি রিসোর্স, সেটাকে রক্ষা করতে হবে, এইটা তো খুব বেশি দিনের পুরাতন না। এবং দেখো 2010 সালে রোজার ওয়ার্ল্ডিতে উনি একজন গবেষক, ওনার বেলজিয়ান একজন অর্থনীতিবিদ, ওনার একটা বই ছিল ব্লু ইকোনমি, দি ব্লু ইকোনমি 10 years under innovations, 100 million jobs। এটা কিন্তু ওনার এই যে কোর যে ব্যাপারটা ব্লু ইকোনমি, সেটা কিন্তু ওখান থেকে আসছে। ওটার পরে ওনাকে মানে লিখতে পারো ব্লু ইকোনমিক দিতে আপনার এই বইটা, সেখান থেকেই তো আসছে যে উনি শুরুতে বললেন জিরো ওয়েস্ট, সার্কুলার ইকোনমি, তাই না? মানে তুমি ওয়েস্ট তৈরি করলে ওয়েস্ট প্রোডাকশন হবে, সেটাকে আবার রিসোর্স হিসেবে ব্যবহার করা, এটা আমাদের সার্কুলার ইকোনমি। তো উঠে গেলেন, তো পরবর্তীতে না আমাদের এগুলো চলে আসলো এই যে জিনিসগুলো। তো এখন এই যে তোমরা জানো যে বর্তমান দশক হচ্ছে বলতে পারো যে সাস্টেনেবল যে ওশান রিসোর্স, সেটার একটা দশক, তাই না? এভাবে তো এটাকে চিন্তা করাই যায়। দেখো আমরা রোল নাম্বার 14 আমি আগের দিন আলাপ করছিলাম লাইফ বিলো ওয়াটার, এটা এটা হচ্ছে পার্ট অফ গ্রিন ইকোনমি, তাই না? আলটিমেটলি আমরা যদি রিসোর্সগুলো সাস্টেনেবল ব্যাপারে এনশিওর করতে পারি, হেডিং টুয়ার্ডস গ্রিন ইকোনমি, রাইট? আমরা তো পার্ট অফ গ্রিন ইকোনমি। গ্রিন ইকোনমি তো আরো বড় অংশ, তার একটা অংশ হচ্ছে ওশান, ওশান ইকোনমি বা ব্লু ইকোনমি আমরা বলতে পারি। এটা নিয়ে মোটামুটি একটু এখানে এক পেজের একটা ইয়ে আছে, এটা নিয়ে তোমরা কয়েক পেজ লিখতে পারো চাইলে, তোমাদের তোমাদের ক্রিয়েটিভিটি শো করার জায়গা আছে এখানে ব্লু ইকোনমি নিয়ে। আচ্ছা, এই যে এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশে, সেখান থেকে কিছু ইনফরমেশন নেওয়া আছে গ্লোবাল পার্সপেক্টিভে। আমরা এখন ব্লু ইকোনমিকে এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, তোমার 7-8টা ক্যাটাগরি, এটা মাথায় রেখো। যেমন ফার্স্ট হচ্ছে শিপিং অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটিস। পৃথিবীর 80% মতো গ্লোবাল ট্রেড বাই ভলিউম and over 70% by value is carried by sea and handled by ports. This line is enough to understand the very importance of blue economy. দেখো আমাদের শুধু শিপিং পোর্ট, one of the components of blue economy, এই addition of ports, তাই না? যেটা ট্রেডের মাধ্যমে হচ্ছে, সেটা ট্রেডের যে পোর্টগুলো, সেগুলো আমরা কিভাবে আনা করতেছি, ট্রান্সপোর্ট করতেছি, সেটা কিন্তু সমুদ্র পথে। কারণ সমুদ্রকে এখনো কয়েকটা পার্সপেক্টিভে সেফেস্ট, সিকিউর, এফিসিয়েন্ট অ্যান্ড মোস্ট এনভায়রনমেন্টালি সাউন্ড মিনস অফ বাল্ক ট্রান্সপোর্টেশন। এই যে এই শব্দটা বাল্ক ট্রান্সপোর্টেশন, কারণ এখনো তো টেররিস্ট ইনসিডেন্ট নাই বললেই চলে। যদিও সোমালিয়াতে মাঝে মধ্যে তোমরা জানো সোমালিয়ান জলদস্যু এখন বিখ্যাত। সময় পাইরেটস অফ দি ক্যারিবিয়ানের মুভিতে তোমরা দেখছো মনে হয়, অনেকে যারা মুভি ফ্রিক আছে তোমরা দেখছো পাইরেটস অফ দি ক্যারিবিয়ান। একসময় তো পাইরেটসদের তাপস ছিল জলদস্যুদের, এখন কমে আসছে। সোমালিরা এখনো মাঝে মধ্যে এরকম চালায়। হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু আমি তোমাদের কয়েকটা জিনিস বলি এখানে, যেটা এখানে লেখা নেই। যেমন ধরো টেররিস্ট ইনসিডেন্ট, সোমালি জলদস্যু আসতেছে, এখন বাংলাদেশের একটা ভেসেল, বাংলাদেশের একটা শিপ, সে হয়তো বা বাইরে থেকে মালামাল আনতেছে, বাংলাদেশের একটা আনতেছে, তাহলে সে কি এই শিপটা কি নিজের ইচ্ছা মতো অস্ত্র রাখতে পারবে? রাখতে পারে না। এখানে ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, সেটা মেনে তোমাকে চলতে হবে। এই জন্য ওই বাণিজ্যিক জাহাজে দেখবে খুব বেশি মিলিটারি
সার্ভিস কিন্তু থাকে না। সেটার জন্য তোমাকে ওই ইয়ে করতে হবে, তোমার উপরে ডিপেন্ড করা হবে। এই মিলিটারি সার্ভিসের এই জবটা করতে হবে, বিভিন্ন রুলস রেগুলেশন আছে, যে কারণে অনেক সময় হয়ে ওঠে। যদিও ওভারঅল টেররিস্ট ইনসিডেন্ট কিন্তু এখন নাই বললে চলে। আমরা যদি বাকিটা দেখি, সেফেস্ট মোস্ট সিকিউর বলতেছে এবং মোস্ট এফিসিয়েন্ট মোস্ট এনভায়রনমেন্টালি সাউন্ড, এই শব্দগুলোর কিন্তু তাৎপর্য আছে। তবু তো সস্তাও, তুলনামূলক সস্তাও, সেটা হয়তো এখানে লেখা নেই, সেটা বোঝাচ্ছে। আর 2 নাম্বার জিনিস হচ্ছে এনভায়রনমেন্টালি সাউন্ড। তুমি চিন্তা করো, একটা এরোপ্লেনের মাধ্যমে যদি আমরা ভেসেল এই কার্গোগুলো ট্রান্সপোর্ট করি, প্লেনের মাধ্যমে হয়। আর এই যে দেখলাম না 80%, বাংলাদেশের জন্য 90%, এটা এখন 90% সমুদ্রপথে হচ্ছে, পোর্টের মাধ্যমে। তো একটু চিন্তা করো, তুমি যদি এটা প্লেনের মাধ্যমে আনতা, তোমার খরচ কত থাকতো আর কোনো সংখ্যা। ফুয়েল কিন্তু এরোপ্লেনের যে ফুয়েল, এটা কিন্তু প্রচুর কম খরচ, তারা প্রচুর যেটাকে বলে যে দূষক, যেটাকে চেঞ্জ করে দেয়। তাহলে শিপিং এন্ড পোর্ট ফ্যাসিলিটিস, এটা আমরা মোটাদাগে একটা জানলাম। আইএমও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের রেগুলেশন মেনে চলতে হয়, এগুলো দেওয়া আছে। আমরা ফিশারিজে দেখি, আমাদের এখানে ফিশারিজের ইনফরমেশন একটা 16 সালের একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা মোটামুটি এরকমই, খুব বেশি চেঞ্জ হয় না, 170 থেকে হয়তো 180 এরকম বেশি। মোটামুটি এখানে আমরা ভ্যালুগুলো দেখতে পাবো যে আমাদের কি অবস্থা ফিশারিজ। প্রচুর আর্থিক ভ্যালু দেখো, 170, এটা অ্যানুয়াল একটা পরিমাণ দেওয়া আছে। অ্যারাউন্ড 1 মিলিয়ন টন ফিশ সমুদ্র থেকে আহরণ করা হচ্ছে, যার ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড $152 বিলিয়ন। এই ভ্যালুটা তো পরিবর্তনশীল, এখন এবছর দেখলে হয়তো একটু চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হতে পারে, সেটা জরুরি না। জরুরিটা হচ্ছে এই দিকে থাকে, এই যে 54% অরিজিনেটিং ফ্রম দ্য ডেভেলপিং কান্ট্রিজ, তাই না? এখন এখানে আমাদের প্রশ্নটা চলে আসে, বাংলাদেশের তো কোস্টাল এরিয়া প্রচুর, আমরা অলরেডি জেনে ফেলছিলাম আরো কয়েকটা ক্লাস। এই 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 কোস্টাল এরিয়া থেকে আমি রিসোর্সগুলোকে আহরণ করতে পারতেছি কিনা ফিশগুলো, সেটা আমরা দেখবো পরের লেকচারে, আমরা দেখবো সেটাকে। আমরা দেখবো আর একটা দেখতেছি যে এসডিজি 14, এটা আমাদের বলতেছে যে কনজারভেটিভ এন্ড সাস্টেনেবল ইউজ। এই দুটো শব্দটার আমি একটু আলাপ করি এখানে। আমাদের কি ক্লাস আছে নাকি 12টার সময়? শেয়ার। স্যার 12টায় ক্লাস আছে। আচ্ছা, তাহলে আর বেশি আলাপ করা যাবে না, আমি এটা নিয়ে শেষ করে দিই। দেখো, একদিকে হচ্ছে আমাদের ফিশ আহরণটা জরুরি, আমরা বলতেছি যে আমরা আমাদের ক্যাপাসিটির ভিতরে আরো আমাদের ক্যাপাসিটি আছে, বৃদ্ধি করতে পারি, আমরা ঠিক মতো আমাদের সম্পদটা আহরণ করতে পারতেছি। তাহলে এটা আমরা বলতেছি, একটা সেম টাইম আমাদের বলতেছে 14-এ আমাদের সমুদ্র সম্পদকে রক্ষা করতে হবে। দুটো কিন্তু কাইন্ড অফ কন্ট্রাডিক্টরি হচ্ছে। তুমি যদি বেশি আহরণ করো, তাহলে সেটা তো সাস্টেনেবল ইউজ হচ্ছে না, তাই না? বাংলাদেশ অংশে তো এগুলো দূরে থাকে, আমরা তো যা পাই সব মানে ধরে বেড়ে আহরণ করি আর কি, তুমি বাইরের দেশে দেখো না, তুমি একটা লবস্টার ধরলে ওদের কিন্তু আইন আছে যে এটা না, লবস্টারকে ধরা যাবে না, ডিম থাকলে নানান রকম ওদের মার্ক করে দেয়। দেখলাম অনেক ভিডিওগুলো সামনেও আসে, ধরতেছে একটা পিন করে দিয়ে দিচ্ছে, একটা কিছু চিহ্ন দিয়ে দেয়, ভবিষ্যতে কেউ এটাকে ক্যাচ করলে ছেড়ে দিতে হবে। এই এত সুন্দর, ওদের চমৎকার। তা আমাদের তো সেরকম না, ওখানেই সাস্টেনেবিলিটি কনসেপ্ট। তোমাকে আহরণ করতে হবে, ফিশ তোমাকে আহরণ করতে হবে সমুদ্র থেকে, কিন্তু সাস্টেনেবলি করতে হবে, ওইটাই বলতেছে। আমরা তো তা না, আমাদের এটা যেটাকে বলে যে পোনা মাছের ওজন, সেটা তোমার যদি 250 গ্রামের পোনা হয়, সেটাও নিয়ে আসে বাজারে, 3 কেজি হলে সেটাও আসে বাজারে।